মেন্টালিটা বুঝতে পারছো? যখন এই বক্তব্যগুলো বলা হয় যে আমাদেরকে ভোট না দিলে আপনাদের এখানে কোনো উন্নয়ন হবে না বা রাস্তা হবে না, এবং বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফোল্ডার বাংলা হান্টের দর্শক তাদের সিংহভাগ মানুষ আমাদেরকে বিধানসভায় পাঠাননি, আমাদেরকে যোগ্য মনে করেননি বলে পাঠাননি, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনারা ভেবে দেখুন তো, আপনার ট্যাক্সের পয়সায় কি খরচ হবে না হবে সেই আলোচনার জায়গায় আলোচনা হচ্ছে হুমায়ুন কবির বেশি মুসলিম না শুভেন্দু অধিকারী বেশি হিন্দু। যেই মুহূর্তেই মন্দির মসজিদ গুরুদ্বারাতে এই রাজনীতিতে ঢুকে পড়বো, তখন আমার প্রাথমিক চাহিদাগুলো পিছিয়ে যাবে। আপনারা একদিকে 2 টাকা কেজি চালের জন্য ভোট দেবেন, তারপর জল পাবেন না বলে অভিযোগ করবেন, এটা কি হয় নাকি? তাহলে আপনাদের প্রাথমিক অভিযোগটা হচ্ছে আপনাকে চিনতে হবে কাকে ভোট দেওয়া উচিত। এবং এক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে এক্ষেত্রেও সহমত যে সব ক্ষেত্রে ভোট আপনাদের হাতে থাকেও না। গণতন্ত্রে এবং ধর্মনিরপেক্ষ দেশে দেশের কোনো ধর্ম হয় না। যদি দেশের ধর্ম হয়ে যায় তাহলে এই কুটকাচালিগুলো আসে। এই দুজন যে কথা বলছে সেটা ভারতবর্ষের সংবিধান বিরোধী। ভোট নেই জল নেই, খাস কলকাতায় এমনই নিদান তৃণমূল কাউন্সিলরের। অভিযোগ উঠেছে 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যে 40টি পরিবারের তরফ থেকে করা হয়েছে সেখানকার বড় কাউন্সিলর সুশান্ত ঘোষের কাছে, যে ভোট না দেওয়ার জন্য বা তাদের মিটিং মিছিলে আসার না যোগ দেওয়ার জন্য এবং পাশাপাশি পার্টি অফিসে না আসার জন্য সেখান থেকে 4টি কল তুলে নেওয়া হয়েছে। না, প্রথম কথা হচ্ছে লিপিকা মান্নার এইটা বোঝা উচিত যে লিপিকা মান্নার ফিক্সড ডিপোজিটের পয়সায় ওই কলগুলো লাগানো হয়নি। ওই কলগুলো যে লাগানো হয়েছে সেটা আমার তোমার এবং যাদের থেকে কলটা তুলে আনা হচ্ছে তাদেরও ট্যাক্সের পয়সায়, এবং অবশ্যই কিছু ক্ষেত্রে হয়তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা বিশ্ব ব্যাংক বা কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে। লিপিকা মান্নার কোনো পিতৃব্যের অধিকার নেই এই জিনিসটা করার। কিন্তু সমস্যাটা কোথায় বলো তো? এটা প্রথমবার নয়। তোমার মনে আছে শতাব্দী রায় বীরভূমের দীর্ঘকালীন সাংসদ এবং বারবার সাংসদ হয়েছেন। শতাব্দী রায় তার নির্বাচনী প্রচারে গিয়ে ফার্স্ট এই কমেন্টটা করেছিলেন, আমাকে দেখতে তো মাচায় পয়সা দিয়ে আসতে হয়, নির্বাচনের ক্ষেত্রে আমাকে ফ্রিতে দেখতে পান। মেন্টালিটিটা বুঝতে পারছো? যখন এই বক্তব্যগুলো বলা হয় যে আমাদেরকে ভোট না দিলে আপনাদের এখানে কোনো উন্নয়ন হবে না বা রাস্তা হবে না, এবং বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফোল্ডারে। এবং দুর্ভাগ্যবশত এটা খুব আনফর্চুনেট, কিন্তু সত্যি এটা হয়তো সব রাজ্যেই শাসকের ভাষা। মানে এটা যদি তুমি বিজেপি শাসিত রাজ্যেও যাও, এটা সমস্যাটা কোথায় হয়ে যায় জানো তো? এবার যে 117 নম্বর ওয়ার্ডে যারা আক্রান্ত হয়েছে, এবার ধরো আমি 107 নম্বরের ক্ষেত্রে তুমি যদি দেখো, এদের সিংহভাগ হয়তো একটু পিছিয়ে পড়া মানুষ। এদের যেখানে যে জনপদের ক্ষেত্রে লিপিকা মান্না এই অডাসিটিটা দেখাতে পারছে, সেখানে হয়তো একটা বস্তি আছে, সেখানে হয়তো একটু আর্থিক দিক থেকে দুর্বল মানুষেরা থাকেন, যাদের হয়তো টাইমের কলটাই একমাত্র ভরসা। কেন এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি? কারণ ফ্ল্যাটের লাইন এভাবে কাটা যায় না, বড় বাড়ির লাইনটা এরকমভাবে কাটা যায় না। এবার আপনারা ভেবে দেখুন, লিপিকা মান্নাকে দোষ দেবেন না। লিপিকা মান্না ভোটের আগেও এই মানসিকতা নিয়েই ছিল। আপনারা কেন ভোট দিয়েছিলেন? আপনারা একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দেবেন, আপনারা একদিকে 2 টাকা কেজি চালের জন্য ভোট দেবেন, তারপর জল পাবেন না বলে অভিযোগ করবেন, এটা হয় নাকি? তাহলে আপনাদের প্রাথমিক অভিযোগটা হচ্ছে আপনাকে চিনতে হবে কাকে ভোট দেওয়া উচিত। এবং এক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে এক্ষেত্রেও সহমত যে সব ক্ষেত্রে ভোট আপনাদের হাতে থাকেও না। কারণ তৃণমূলের একমাত্র পলিসি হচ্ছে নোট চিহ্নে নমিনেশন, লুট চিহ্নে ভোট। মানে নোটের বিনিময়ে এরা নমিনেশন দেয় এবং লুটের মাধ্যমে ভোট করে। তাই আপনাদেরও খুব দোষ দিচ্ছি না, কিন্তু যেখানে যেখানে দেখবেন এই লিপিকা মান্নার মতো যে মানুষরা রয়েছে, যে নেতারা আছে, তাদেরকে আপনারা সামাজিকভাবে বয়কট করুন। গান্ধীজির দেশের লোক আমরা, অসহযোগটা আমাদের রক্তে, কারোর গায়ে হাত তুলতে হবে না। তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন, দেখব কার মেরুদণ্ডে কত দম আছে। আচ্ছা দাদা, কিছুদিন আগে আমরা যেটা জানি যে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে নানান প্রশ্ন উঠেছিল, খবরের শিরোনামে ছড়িয়েছিল। এবার সেই দীঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গ দেখা যাচ্ছে ফুরফুরা শরীফের পীরজাদার মুখে। তিনি বলছেন যে দীঘায় সরকারি টাকায় মন্দির হলে মসজিদ কেন নয়, এবং ঘটনাচক্রে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুরফুরা মসজিদে উপস্থিত আছেন।
খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশনের দিকে যাচ্ছি। দেখো, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংজ্ঞাটা কি জানো তো? যে আমার তোমার আর্থিক আনুকূল্যে হাসপাতাল তৈরি হতে পারে, আমার তোমার আর্থিক আনুকূল্যে স্কুল তৈরি হতে পারে, রাস্তাঘাট তৈরি হতে পারে, ইত্যাদি তৈরি হতে পারে, যেগুলো জনমানসের বা জনকল্যাণের জন্য খরচ হতে পারে। যেই মুহূর্তেই মন্দির, মসজিদ, গুরুদ্বারাতে এই রাজনীতিতে ঢুকে পড়বো, তখন আমার প্রাথমিক চাহিদাগুলো পিছিয়ে যাবে। এবার যারা তৃণমূলের পক্ষে আছেন তারা যেটা বলবেন যে এটা তো রাজ্য সরকার করছে না, এটা রাজ্য সরকারের দ্বারা গঠিত একটা ট্রাস্ট করছে। এবার তুমি চাল মানে মুড়িকে চাল ভাজা বললে সেটা আলাদা হয়ে যায় না। আমরা সবাই জানি এই ট্রাস্টের একাধিক অংশীদারিত্ব থাকতে পারে ইসকন থেকে সনাতন ধর্মাবলম্বীরা, কিন্তু এর আর্থিক এবং এর প্রশাসনিক ক্ষমতাটা রয়েছে রাজ্য সরকারের হাতে। তোমাদেরকে এক্ষেত্রে একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিতে চাই, এবং তোমাদের সুবাদে সকল দর্শকদের। দেখবে, তুমি যদি ভারতবর্ষের ইতিহাস দেখো, যখন এখানে মোগল সাম্রাজ্য ছিল বা সুলতানি সাম্রাজ্য ছিল, তাদের রাষ্ট্রীয় ধর্মটা এই দেশে আরোপিত হয়েছিল, অর্থাৎ শাসকের ধর্মটাই দেশের ধর্ম হয়ে গেছিল। তার জন্যে একাধিক সমস্যা তৈরি হয়েছিল। আবার তার আগে যদি যাই, ইনফ্যাক্ট বাংলার শশাঙ্ক শৈব ছিলেন, তার প্রতিবেশী হর্ষবর্ধন ছিলেন হচ্ছে বৌদ্ধ। এবং তোমরা জানো এই যে বোধি বৃক্ষ যেটা বোধগয়াতে আছে, শৈব শশাঙ্ক সেটাকে কেটে দিয়েছিলেন। কেন এই প্রসঙ্গের অবতারণা করছি? গণতন্ত্রে এবং ধর্মনিরপেক্ষ দেশের কোনো ধর্ম হয় না। যদি দেশের ধর্ম হয়ে যায় তাহলে এই কুটকাচালিগুলো আসে। আজকে যদি এই জগন্নাথ মন্দিরটা ধরো কোনো একটা স্বশাসিত সংস্থা করতো, ইসকন তৈরি করতো, ইসকন মায়াপুরে একটা মন্দির তৈরি করেছে, এই জাস্ট গত বছর বোধহয় উদ্বোধন হলো, কোনো রকম সমস্যা শুনতে পেয়েছো? কালীঘাটে স্কাইওয়াক তৈরি হয়েছে, কালীঘাটে স্কাইওয়াক আর কালীঘাটের মন্দির কিন্তু এক নয়। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি হয়েছে, দক্ষিণেশ্বরে ডালা আর্কেড তৈরি হয়েছে, তোমরা কখনো বিতর্ক শুনতে পেরেছো? কিন্তু মন্দির এবং মন্দিরের সংলগ্ন ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন এক নয়, এবং এই বিতর্কগুলো হতে পারে জেনেই আমরা এগুলোর বিরোধিতা করেছিলাম। এবার সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বোকা। আমি একজন সাধারণ কংগ্রেস কর্মী, আমি একজন সাধারণ নাগরিক, আমি এই অগ্রপশ্চাৎ বিবেচনাটা এগুলো ভেবে প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় না বুঝে এই কাজটা করলেন। সালটা দেখে নাও, 2018 সাল। 2018 সালে এই যখন যখন এই ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, তখন চারিদিকে ভারতবর্ষে আস্তে আস্তে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান হচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল একদিকে, ওখানে আজকে তিনি আর দিল্লির মুখ্যমন্ত্রী নেই, অরবিন্দ কেজরিওয়াল ওইখানে হনুমান মন্দির তৈরি করছেন, আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের কথা মাথায় রেখে, কোট আনকোট ভোটের কথা মাথায় রেখে মন্দিরের রাজনীতিতে উনি ঢুকে পড়লেন। সমস্যাটা কোথায় বলো তো? আমাকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, যে জায়গাটা ধরে নাও বিজেপির খাস তালুক, সেখানে আমাকে ভোটে জিততে গেলে মন্দিরই লাগবে। মন্দিরটা অন্য কেউ তৈরি করতো, মন্দির সংলগ্ন ইনফ্রাস্ট্রাকচার আপনি তৈরি করে দিতেন। দীঘায় একটা জাতীয় মানের হাসপাতাল করে দিতে পারতেন আপনি, যেখানে হয়তো উড়িষ্যা থেকে লোক এসে চিকিৎসা করাতে পারতো, যেহেতু উড়িষ্যাটা একদম তার নৈকট্যে। এবং এর সুবাদে আমি আপনাদের যারা দর্শক আছে তাদেরকে একটা প্রশ্ন করে দিতে চাই, বা একটা উদাহরণ দিয়ে দিতে চাই। দেশ তখন সবে স্বাধীন হয়েছে, সোমনাথ মন্দির উদ্বোধন হবে। জওহরলাল নেহরু এই বিতর্কগুলো হতে পারে ভেবেই বলেছিলেন, আমি নিজে ধর্মে হিন্দু, কিন্তু আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে এই উদ্বোধনে সামিল হব না। এটা দূরদর্শিতা। এই না হলে কোথাও কোনো এক তোহা সিদ্দিকি, কোথাও কোনো এক সিদ্দিকুল্লাহ চৌধুরী, কোথাও কোনো এক জাকির নায়েক এই বিতর্কগুলো তৈরি করবে এবং বেশ কিছু ধর্মান্ধ মানুষকে সাম্প্রদায়িকতাতে উস্কানি দেবে। ভারতবর্ষের সমস্যার শেষ নেই, আর সমস্যা বাড়াবেন না।
কিন্তু দাদা এই যে ধর্ম নিয়ে যে রাজনীতির বিষয়টি বা ধর্মের সঙ্গে কি রাজনীতিকে এক করে দেওয়া, কারণ এই মুহূর্তে আমরা জানি বিধানসভায় যেখানে বাজেট অধিবেশন চলছে দ্বিতীয় পর্বের, সেখানে বাজেট আলোচনার উপেক্ষা করে ধর্ম সংঘাত বড় হয়ে উঠেছে। সেক্ষেত্রে শাসক দল বা প্রধান বিরোধী দলের কথা দুপক্ষে একই, যেখানে শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করছেন, তার পাল্টা হুমায়ুন কবির পাল্টা মন্তব্য করছেন, এবং পরস্পর তাকে যে শোকজ করা হয়েছে তার দলের তরফ থেকে, সেখানেও তিনি শোকজে তিনি দ্বিধাবোধ করেনি বা তিনি ক্ষমা চাইবেন এই কথা তিনি জানিয়েও দিয়েছেন। কি বলবেন এই সময়? এক্স্যাক্টলি, অধিবেশনটা বাজেট অধিবেশন, যে বাজেট অধিবেশনে তোমার থেকে আদায়কৃত টাস্ক, তোমার আদায়কৃত ট্যাক্স এবং সেই ট্যাক্স কোথায় কোথায় কিভাবে ডিস্ট্রিবিউট হবে, কারণ এটা কিন্তু সামনের বছর বিধানসভা নির্বাচনকে মাথায় রাখলে শেষ পূর্ণাঙ্গ বাজেট। তুমি এটা নিয়ে আলোচনা হতে পারতো লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথীতে বরাদ্দ কতটা বাড়লো, স্বাস্থ্যসাথী কেন বেসরকারি হাসপাতালে গ্রহণ করা হচ্ছে না, এটা প্রশ্ন করা হতে পারত। বাংলার বাড়ি বলে যে প্রকল্পটা আছে সেই প্রকল্পের বরাদ্দ ক্রমশ কমছে কেন, এই প্রশ্নটা হতে পারত। যে দেখো, কলকাতা মানেই তো পশ্চিমবঙ্গ নয়। আমাকে আমার একটা আইটি মানে তথ্য প্রযুক্তিবিদ হিসেবে পরিচিতিও যেমন আছে, আমার একজন রাজনীতিবিদ হিসেবেও পরিচিতি আছে। দুর্গাপুর, আসানসোল, শিবপুর, বর্ধমান, এই যে স্যাটেলাইট টাউনগুলো আছে যেগুলো কলকাতা থেকে হয়তো 2.5 থেকে 3 ঘন্টা দূরত্বে, তার সঙ্গে আমার রাজ্যের যোগাযোগ ব্যবস্থা কি উন্নয়ন করা হবে, ইন্টিগ্রেটেড ফেরি সার্ভিস কবে চালু হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু সেই আলোচনাটা না শাসক না বিরোধী কেউ সেটা হতে দিল না। আমরা তো উপস্থিত নেই, এবং আমরা মানে আপনারা যারা বাংলা হান্টের দর্শক, তাদের সিংহভাগ মানুষ আমাদেরকে বিধানসভায় পাঠাননি, আমাদেরকে যোগ্য মনে করেননি বলে পাঠাননি, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনারা ভেবে দেখুন তো, আপনার ট্যাক্সের পয়সায় কি খরচ হবে না হবে, সেই আলোচনার জায়গায় আলোচনা হচ্ছে হুমায়ুন কবির বেশি মুসলিম না শুভেন্দু অধিকারী বেশি হিন্দু। আপনাকে একটা প্রশ্ন করি, আপনাদেরকেই প্রশ্ন করছি, আপনারা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবেন, গত 8-9 বছর আগে শুভেন্দু অধিকারী মাথায় ফেস টুপি পরে এই যে মাহে রমজান মাস চলছে, ইফতার পার্টিতে অংশগ্রহণ করছে এবং নমাজ পড়ছে, তাহলে সেটা অভিনয় ছিল নাকি এখন যেটা করছে সেটা অভিনয়? দুটো তো সত্যি হতে পারে না। যেখানে শুভেন্দু অধিকারী বলছে আমি একমাত্র সনাতনী হিন্দুদের বিধায়ক এবং সনাতনী হিন্দুদের বিরোধী দলনেতা, আপনি তাকে কি করে বিশ্বাস করবেন? বিশ্বাস করুন, শুভেন্দু অধিকারীর একমাত্র পরিচয় সে চোর। সে হিন্দুও নয়, সে মুসলিম প্রেমীও নয়, সে রাজনীতিবিদ নয়, তার এক এবং একমাত্র পরিচয় চোর, এবং তাকে জেল থেকে বাঁচবার জন্য মাথায় একটা হাত প্রয়োজন, সেটা বিজেপি দিচ্ছে। হুমায়ুন কবিরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হুমায়ুন কবির মোটামুটি সব দল করে ফেলেছে। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই দুজন যে যে কথা বলছে সেটা ভারতবর্ষের সংবিধান বিরোধী। মানে কি বলবো, মানে সংবিধানের শপথ নিয়ে বিধানসভার যেটা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান, সেখানে এই কথাগুলো আলোচনা করা, যেগুলো রাস্তার চায়ের দোকানে আলোচনা হচ্ছে না। স্পিকারের তরফ থেকে এই দুজনের বিরুদ্ধে কোনো রকম এফআইআর করা হয়েছে? দল কি সিদ্ধান্ত নিচ্ছে আমার কিচ্ছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসের ডিসিপ্লিন হচ্ছে পালং শাকের ক্যাশ মেমো, তার কোনো বৈধতা নেই। কিন্তু আপনাদের প্রশ্ন করছি, বিধানসভা স্পিকার কিন্তু একটা সাংবিধানিক পোস্ট। যে দুজনকে নিয়ে আলোচনা করছি তারা সাংবিধানিক পদাধিকারী, একজন বিরোধী দলনেতা, ক্যাবিনেট মন্ত্রীর সমতুল ক্ষমতা, আরেকজন হচ্ছে শাসক দলের বিধায়ক, তাকেও সংবিধানের শপথ নিতে হয়। আপনাদের হয়তো মনে আছে, যখন রাজ্যপালের সঙ্গে বিধানসভার বা রাজ্য সরকারের সংঘাত চলছিল, সায়ন্তিকা এবং আরেকজন যারা নবনির্বাচিত বিধায়ক হয়েছিল, তাদের শপথ গ্রহণটা পিছিয়ে গেছিল। কিসের শপথ? সংবিধানের শপথ। তাহলে সংবিধানের শপথ নিয়ে সংবিধান বিরোধী আলোচনা করছে, আর স্পিকার সেটাকে প্রশ্রয় দিচ্ছে এবং প্ররোচনা দিচ্ছে। একটা প্রশাসনিক এফআইআর নেই। এগুলো প্রশ্ন, এবং এগুলো প্রশ্ন করার জন্যই আমরা আশা করলাম আপনারা আমাদেরকে সুযোগ দেবেন। আপনারা সুযোগ দেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আজকে কেন এগুলো আলোচনা হচ্ছে এই প্রশ্ন করলে হবে না, কারণ যাদের এই প্রশ্নগুলো, এই চেকস অ্যান্ড ব্যালেন্স করার কথা ছিল, তারা আজকে বিধানসভার বাইরে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।